শুরুতে জানিয়ে দেব, সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি দিচ্ছে তুরস্ক। জানিয়ে দেব, সিরিয়ার উপর নিষেধাজ্ঞা স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিচ্ছে জার্মানি। এরপরে জানিয়ে দেব, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ভিত্তিতে লেবানন থেকে ইসরায়েলি সৈন্য পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সর্বশেষ জানিয়ে দেব, পতনের পথে রয়েছে মিয়ানমারের জান্তা সরকার। সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি দিল তুরস্ক। সিরিয়ার বাশার আল আসাদের রাজত্ব শেষ হয়েছে, সরকার এখন বিদ্রোহীরা। এবার সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি করছে তুরস্ক। তুরস্ক সরাসরি অভিযানের হুমকি দিয়েছে সিরিয়ার কুর্দিদের। বলা হয়েছে, বাশার আল আসাদের জামানা শেষ। এবার আঙ্কারার সমস্ত শর্ত মেনে বিদ্রোহ বন্ধ না করলে কুর্দিদের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, কুর্দি জনযোদ্ধা এবং ওয়াইপিজি শর্ত না মানলে আমরা যা করার করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে দেন, প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে সিরিয়ার কুর্দ অঞ্চলে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের অংশ ওয়াইপিজি। দীর্ঘদিন ধরে তারা স্বতন্ত্র কুর্দি অঞ্চলের জন্য লড়াই করছেন। তুরস্ক এদের সন্ত্রাসী বলে মনে করেন। সিরিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে, অবশেষে অবসান হয়েছে আসাদ জামানার। বিশেষজ্ঞদের বক্তব্য, এই ইসলামিক বিদ্রোহীরা নতুন সরকার গঠন করেছেন, তাদের মদত দিয়েছিল তুরস্ক। সেই কারণেই এত দ্রুত আসাদ সরকারের পতন হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই তাই তুরস্ক সিরিয়ার কুর্দ আন্দোলন বন্ধ করার চেষ্টা করছেন এবং প্রয়োজনে বর্তমান সরকারের সাহায্য নিয়ে সিরিয়ায় ঢুকে অভিযান চালানোর পরিকল্পনা করছেন। আঙ্কারার অভিযোগ, ইরান এবং তুরস্ক থেকে কুর্দিরা সিরিয়ার কুর্দ অঞ্চলে একটি ঘাঁটি গেড়েছে। তাদের দ্রুত সিরিয়া ছেড়ে চলে যেতে হবে। বস্তুত ইরাক, ইরান, তুরস্ক এবং সিরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে কুর্দিরা। এই গোটা অঞ্চল জুড়ে এখন লড়াই করছেন তারা। এদিকে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিচ্ছে জার্মানি। সিরিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নকে চাপ প্রয়োগ করছে জার্মানি। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল 27 দেশের জোট ইইউ। এখন নতুন প্রশাসনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায় জার্মানি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি সিরিয়ায় সফর করে এসেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। সঙ্গে ছিলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারট। ইউরোপের এই দুই পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থনের চিহ্ন হিসেবে এই সফর করেন, যেখানে তারা গত মাসে বাশার আল আসাদের শাসনের পতনের পর যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সাহায্য করার সমর্থন প্রকাশ করেন। এছাড়া জাতিগত ধর্মীয় গোষ্ঠীগুলোর পাশাপাশি নারীদের সংবিধান প্রণয়ন এবং ভবিষ্যৎ সরকারের অন্তর্ভুক্ত করার আহ্বান জানাতে এই সফরের মূল উদ্দেশ্য ছিল। জার্মান কূটনীতিকরা বলেছেন, বার্লিন এখন সিরিয়া সরকারি পরিষেবাগুলির সাথে আর্থিক লেনদেন সহজতর করার জন্য চাপ দিচ্ছেন। এছাড়া সিরিয়ার বেসরকারি পুঁজি স্থানান্তরের উপর বিধিনিষেধ সহজ এবং জ্বালানি ও বিমান খাতে নিষেধাজ্ঞার অবসান চায়। চলতি মাসের 27 জানুয়ারি ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের একটা সম্মেলন হওয়ার কথা রয়েছে ব্রাসেলসে। ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ইইউ নীতির যে কোনো পরিবর্তনের জন্য সব সদস্য রাষ্ট্রের সমর্থন প্রয়োজন। এদিকে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, আগামী 6 মাসের জন্য সিরিয়ার কিছু কার্যক্রমের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, সিরিয়ার নতুন প্রশাসনকে 6 মাসের জন্য জ্বালানি বিক্রি এবং অন্যান্য আনুষঙ্গিক লেনদেনের অনুমোদন দেওয়া হয়েছে। আসাদের পতনের পর সিরিয়ার মানবিক সহায়তা পৌঁছানোর পথ সহজ করতে এবং এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। দামেস্কের অন্তর্বর্তীকালীন সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য জোরে সোরে প্রচেষ্টা চালাচ্ছেন। এদিকে লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকে চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। তিনি গত নভেম্বরে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে তেল আবিবে স্বাক্ষরিত চুক্তির প্রতি ইঙ্গিত করে এবং এই সময়সীমা বেঁধে দিয়েছেন। ওই চুক্তি বাস্তবায়ন এবং দেখভাল করার জন্য ফ্রান্স, যুক্তরাষ্ট্র, লেবানন ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে একটি কমিটি গঠন করা হয়েছে।
চুক্তিতে আগামী ২৬শে জানুয়ারির মধ্যে সকল ইসরায়েলি সেনা লেবাননের ভূখণ্ড ত্যাগ করার কথা থাকলেও সোমবার একজন অজ্ঞাত ইহুদিবাদী কর্মকর্তা এই মর্মে এক বক্তব্য ছড়িয়ে পড়েছে যে ইসরায়েলি বাহিনী দীর্ঘকাল ধরে লেবাননের ভূখণ্ড জবরদখল করে রাখার প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিকাতি বৈরুতে বলেছেন, তিনি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর্যবেক্ষণ কমিটির কাছে সুস্পষ্ট বার্তা পাঠিয়ে বলেছেন যে ওই চুক্তিতে উল্লেখিত সময়সীমার মেয়াদ বাড়ানোর যে কোনো প্রচেষ্টা একেবারেই অগ্রহণযোগ্য। মিকাতির দফতর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেছেন, ইসরায়েল সরকারের আগ্রাসী পদক্ষেপ বন্ধ করতে হবে এবং তেল আবিবকে দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। এর আগে সোমবার বৈরুত সফরকালে মার্কিন বিশেষ প্রতিনিধি অ্যামোস হোস্টেইনের সঙ্গে এক বৈঠকে মিকাতি তার দেশ থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য ইসরায়েলের পক্ষ থেকে সুস্পষ্ট সময়সীমা ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। এদিকে পতনের পথে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের পরিণতি কি সিরিয়ার মতোই হতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। সিরিয়ায় ২০২৪ সালের শেষ ভাগে আসাদ পতন মিয়ানমারের প্রতিরোধ এবং তার সমর্থকদের কল্পনায় রসদ যোগাচ্ছে। মিন অং হ্লাই এবং এর অপরাধমূলক শাসন কি একইভাবে দ্রুত পতনের মুখে পড়তে পারে? যদিও পারে, তাহলে তা কেমন হবে? মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক প্রবন্ধে ডেভিড স্কট ম্যাথিসন এমন প্রশ্ন করেছিলেন। এই বিষয়ে বুঝতে হলে প্রথমে পতনের সংজ্ঞাটি ব্যবহার ও ব্যাখ্যা করতে হবে। এটা কি রাজ্য প্রশাসন পরিষদ যন্ত্র এবং সামগ্রিকভাবে সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য কিনা? সামরিক বাহিনী বহাল থাকলে এক জান্তার পতনের ফলে সম্ভাব্য আরেক জান্তার পতন ঘটতে পারে। পর্যবেক্ষক সংস্থা বেশ কিছুদিন ধরে অনুমান করছেন যে উপপ্রধানমন্ত্রী সো উইনের অধীনে কোনো বিকল্প শাসন আরও বেশি নির্মম হতে পারে। সিরিয়ার সঙ্গে মিয়ানমারের তুলনা শুধুমাত্র একটি ক্ষেত্রেই উপযোগী হতে পারে, তা হলো আসাদ সরকারের পতন। আসাদের পতনের যে প্রধান কারণগুলো ভূমিকা রেখেছে তা এক্ষেত্রে প্রযোজ্য বলে মনে হচ্ছে না। এই সংঘাতের গতি প্রকৃতি মৌলিকভাবে ভিন্ন, রাজনৈতিক এবং সামরিক সংস্কৃতি একইভাবে ভিন্ন। এটা বলা যেতে পারে যে জেনারেলরা আন্তর্জাতিক উন্নয়নের উপর স্পষ্ট ধারণা রাখেন। তারা আসাদের দ্রুত ক্ষমতাচ্যুত হওয়ায় অস্বস্তিতে পড়তে পারেন। ২০১৫ সালে দেশব্যাপী নির্বাচনের আগে সেই সময় ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একটি নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করেছেন, যাতে আরব বসন্তের পরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার বিপরীতে প্রেসিডেন্ট থেইন সেইন শান্তিপূর্ণ নেতৃত্বে ফুটে উঠেছে। এ থেকে বোঝা যায় জেনারেলরা কিছু পরিমাণে বৈশ্বিক ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত। মিন অং হ্লাই স্পষ্টতই সেই বিজ্ঞাপনটিকে উপেক্ষা করছিলেন। তিনি মাত্র ৫ বছর পরেই অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার একটি সংস্করণ ছড়িয়েছিলেন। তবে সিরিয়ার প্রসঙ্গটা রয়েই যায়। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টসের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডুয়া লাশিয়ারি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের লক্ষ্য ২০২৫ সালে একটি শিখর শীর্ষ এবং টিপিং পয়েন্টে পৌঁছানো, অর্থাৎ সিরিয়ার মতো একটি পরিস্থিতিতে পৌঁছানো যখন বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত করতে হবে, তবে এই ক্রান্তিকাল আন্তর্জাতিক হস্তক্ষেপ অপরিহার্য। আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং এসএসসির বিরুদ্ধে প্রতিরোধ শক্তি এবং সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে এসএসসি একেবারে ধ্বংস করা সম্ভব। তবে এটির চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠন নেতাদের যৌথ কৌশল এবং যারা কি পরিকল্পনা করছে তা প্রচার থেকে বিরত থাকে।